আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে। এই মডেল প্রশ্নপত্রটি তোমরা যদি দেখে যাও পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন কমন পাবে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এখানে পূর্ণমান 50 নম্বরের একটা প্রশ্নপত্র করা আছে এবং তার সঙ্গে সঙ্গে আমি প্রশ্নপত্রগুলোর উত্তরও বলবো। প্রথম যে ভাগ আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো, 10টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, মহীভাবক আলোড়ন পৃথিবীর কেন্দ্রে কিভাবে কাজ করে? উত্তর হবে উলম্ব বা ব্যাসার্ধ বরাবর কাজ করে। এই যে বি যে অংশটা দেখছো পৃথিবীর কেন্দ্র বরাবর পৃথিবীর কোনো অংশ উপর নিচ ওঠানামা করছে, এটাকে বলা হয় মহীভাবক আলোড়ন। আর এ যে দাগটা দেখছো পৃথিবী স্পর্শক বরাবর আছে, এইটা হলো গিরিজনী আলোড়ন, যেটি পৃথিবীর কোনো অংশের ক্রমান্বয়ে সংকোচন হয় এবং প্রসারণ হিসাবে কাজ করে। এরপরের প্রশ্ন 2 নম্বর, স্তূপ পর্বতের মধ্যবর্তী বসে যাওয়া অংশকে কি বলা হয়? স্তূপ পর্বতের মধ্যবর্তী বসে যাওয়া অংশকে বলা হয় গ্রাবেন বা গ্রস্ত উপত্যকা। এই যে এইখানে এই ভূপৃষ্ঠের এই অংশটা বসে গেছে, আর যে ইয়েলো কালারের পার্টটা দেখছো এইটা হলো গ্রাবেন বা গ্রস্ত উপত্যকা, আর এই পয়েন্টটা হলো স্তূপ পর্বত রূপে অবস্থান করছে। 3 প্রশ্ন, স্বল্পমোচন প্রক্রিয়াটি প্রধানত কোন শিলায় দেখা যায়? উত্তর হবে গ্রানাইট শিলায় দেখা যায়। স্বল্পমোচন হলো যান্ত্রিক আবহবিকারের একটা প্রক্রিয়া, যেখানে কি হয় আবহবিকার এটি পেঁয়াজের খোসার মতো খুলে খুলে যায়, তাই একে অনিয়ন ওয়েদারিংও বলা হয়। আর ব্যাসাল্ট জাতীয় শিলায় হবে, তোমরা মনে রাখবে যে প্রস্তর চাই খণ্ডীকরণ। 4 নম্বর প্রশ্ন, লোহার ওপর মরচে পড়া রাসায়নিক আবহবিকারের কোন প্রক্রিয়ার অন্তর্গত? উত্তর জারণ বা অক্সিডেশন। অর্থাৎ এখানে জলীয় বাষ্প এবং অক্সিজেন একসঙ্গে মিশে আমাদের যত লোহা সমৃদ্ধ শিলা আছে সেইগুলোকে মরচে ফেলে দেয়। আমাদের বাড়িতে যে লোহার যন্ত্রপাতি আছে, লোহার জিনিসপত্র আছে, সেইগুলোও এই প্রক্রিয়াতে জং ধরে বা রাস্টিং হয়। 5 নম্বর প্রশ্ন, আবহবিকারের ফলে শিথিল শিলাচূর্ণের যে আস্তরণ তৈরি হয় তাকে কি বলে? আবহবিকারের ফলে যে শিথিল আস্তরণ তৈরি হয় তাকে বলা হয় রেগোলিথ। অর্থাৎ শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যে পাতলা আস্তরণ তৈরি করে ভূপৃষ্ঠের উপরে, সেটা হলো রেগোলিথ। 6 নম্বর প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের মোট সংখ্যা কয়টি? উত্তর 5টি। 5টি হলো বর্তমানে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ। একটা প্রশাসনিক বিভাগ হলো জলপাইগুড়ি, 2 নম্বর হলো মালদহ, 3 নম্বর হলো বর্ধমান, 4 নম্বর হলো প্রেসিডেন্সি এবং 5 নম্বর হলো মেদিনীপুর। 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? উত্তর সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্গত। 8 নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? উত্তর তিস্তা নদীকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী? পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। 10 নম্বর প্রশ্ন, সুন্দরবন অঞ্চলে মাটি প্রধানত কী প্রকৃতির? সুন্দরবন যেহেতু জোয়ার ভাটার প্রকোপ থাকে, তাই মাটি সেখানকার লবণাক্ত ও কাদামাটি। এরপরে আমরা দেখব 5টি শূন্যস্থান পূরণ। পাদদেশীয় সমভূমিকে হিমালয় পর্বতের পাদদেশে কি বলা হয়? উত্তর হলো তরাই বলা হয়। তরাই কথার অর্থ হলো স্যাঁতস্যাঁতে ভূমি। চুনাপাথরযুক্ত অঞ্চলে 2 নম্বর শূন্যস্থান, চুনাপাথরযুক্ত অঞ্চলে কার্বনিক অ্যাসিডের প্রতিক্রিয়ায় সৃষ্ট আবহবিকারকে কি বলা হয়? উত্তর হবে কার্বনেশন। অর্থাৎ কার্বনেশন প্রক্রিয়ায় চুনাপাথর ক্ষয় হয়। এই প্রক্রিয়ায় যে আবহবিকার হচ্ছে সেখানে চুনাপাথরযুক্ত অঞ্চলে একটা ভূমিরূপ তৈরি হয়, তার নাম হলো ভূমিরূপ। যদি তৈরি হয় তার নাম হলো কার্স্ট ভূমিরূপ। 3 নম্বর, তিস্তা নদীর পশ্চিম দিকের পার্বত্য অংশকে কি বলা হয়? উত্তর হবে তরাই বলা হয়। আর পূর্ব দিকের অংশকে ডুয়ার্স বলা হয়, বা ডুয়ার্স কথার অর্থ হলো দরজা, আর তরাই কথার অর্থ হলো স্যাঁতস্যাঁতে ভূমি।
4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? পশ্চিমবঙ্গ ভারতের উত্তর পূর্ব দিকের একটা রাজ্য, উত্তর এবং পূর্ব দিকের একটা রাজ্য। 5 নম্বর, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হলো গঙ্গা, তার উপনদী ভাগীরথী। রাঢ় অঞ্চলের প্রধান মাটি কি ধরনের? 6 নম্বর প্রশ্ন, উত্তর ল্যাটেরাইট মাটি। সত্য এবং অসত্য নিরূপণ করো। 3 দাগের প্রশ্ন, হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত। হ্যাঁ, এটা সত্য, হিমালয় একটা নবীন ভঙ্গিল পর্বত। 3-2, যান্ত্রিক আবহবিকারের শিলায় রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে না। যান্ত্রিক আবহবিকারে রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে না, শুধুমাত্র শিলার ভৌত পরিবর্তন ঘটে, শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। 3 নম্বর, আলিপুরদুয়ার জেলাটি জলপাইগুড়ি জেলা ভেঙে তৈরি হয়েছে। হ্যাঁ, এটা সত্য। 4 নম্বর, দামোদর নদীকে একসময় বাংলার দুঃখ বলা হতো। হ্যাঁ, এটা সত্য। যবে থেকে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন নির্মাণ করা হয়েছে, তবে থেকে দামোদর নদীকে এখন আর বাংলার দুঃখ সরাসরি বলা যায় না, কারণ বন্যা অনেকটা আটকানো গেছে। আগে ডিভিসি ছিল না বলে প্রত্যেক বছরই দামোদর নদীর জলের দ্বারা বাংলায় বন্যা হতো, তাই এরকম নামকরণ হয়েছে। কালবৈশাখীর ঝড় শরৎকালে দেখা যায়। 5 দাগের প্রশ্ন, কালবৈশাখী ঝড় শরৎকালে দেখা যায়। এটা মিথ্যে, কালবৈশাখী ঝড় আমরা দেখি গ্রীষ্মকালের মাঝামাঝি সময়। 6 নম্বর প্রশ্ন, ম্যানগ্রোভ অরণ্যে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। হ্যাঁ, এটা সত্য, কারণ ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলে কি হয় যে প্রত্যেক দিন জোয়ার ভাটার জল আসে বলে গাছগুলো নিজেকে রক্ষা করার জন্য, যাতে হেলে না যায় তার জন্য ঠেসমূল রাখে, আর শোষণ কার্য চালানোর জন্য শ্বাসমূল রাখে। তোমাদের 2 নম্বরের প্রশ্ন কি কি আসতে পারে দেখে নাও। গিরিজনী আলোড়ন ও মহীভাবক আলোড়নের মধ্যে 2টি মূল পার্থক্য লেখো আসতে পারে। আর 2 দাগের প্রশ্ন, ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে, একটি উদাহরণ দাও। ব্যবচ্ছিন্ন মালভূমি কোথায় আছে? ছোটনাগপুর মালভূমি দামোদর নদী দ্বারা ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এটা দিতে পারে। অবরোহণ ও আরোহণের মধ্যে সম্পর্ক কি? 4 নম্বর, পশ্চিমবঙ্গের চিকেন নেক্স বা মহানন্দা করিডোর বলতে কি বোঝো? আর 2টো প্রশ্ন, তরাই ও ডুয়ার্স অঞ্চলের মধ্যে পার্থক্য করো। আর 7 নম্বর প্রশ্ন আসতে পারে, আশ্বিনের ঝড় কাকে বলে? ঠিক আছে, আমি পরের ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর সহযোগে আলোচনা করব। আমার এইখানে উত্তর করা আছে, আগে প্রশ্নগুলো বলে দিই তোমাদের, তারপরে উত্তরগুলো আলোচনা করব। এরপরে 3 নম্বরের প্রশ্ন তোমাদের দিতে পারে যে 3টে প্রশ্নের উত্তর করতে হবে। যে 1 নম্বর, মানব জীবনে পর্বতের ও কি গুরুত্ব কি কি? আর 2 নম্বর, মৃত্তিকা সৃষ্টির পর্যায়গুলি সংক্ষেপে লেখো। 3 নম্বর, উত্তরবঙ্গের নদী ও দক্ষিণবঙ্গের নদীর মধ্যে 3টি প্রধান পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। আর 5 নম্বর প্রশ্ন, রাসায়নিক আবহবিকার এবং যান্ত্রিক আবহবিকারের মধ্যে পার্থক্য লেখো। এই কটা তোমরা 3 নম্বরের প্রশ্ন হিসাবে পড়বে। এই প্রশ্নগুলোর উত্তর আমি পরের ভিডিওতে দিয়ে দেব। এরপরে তোমাদের 5 নম্বরের প্রশ্ন কি পড়তে হবে? বিশেষ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে। প্রথম প্রশ্ন 5 নম্বরে, পাত সংস্থান তত্ত্বের সাপেক্ষে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসবেই আসবে। দ্বিতীয়, পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। আর তৃতীয় প্রশ্ন হিসাবে আসতে পারে, যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি চিত্র সহযোগে আলোচনা করো। আর 4 নম্বর, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ু ও মাটির প্রভাব বিস্তারিত আলোচনা করো। এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমি পরের ভিডিওতে দেব। ঠিক আছে, কারণ এখন দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিলাম, এরপরে এক এক করে উত্তরগুলো দেব। ঠিক আছে, বেশ, আজকে এইটুকুই। ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।